This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। দেখে নেব এই মুহূর্তে টপ 10 ব্রেকিং নিউজ। বিধানসভায় বেনজির ছবি, বিজেপি তৃণমূল যুদ্ধ, দিনভর তুলকালাম। 2 ঘন্টায় বিজেপির 5 বিধায়ককে সাসপেন্ড করে দেন স্পিকার। বিধানসভার গরিমাকে অপমান বিরোধীদের, কলঙ্কিত দিন মন্তব্য মুখ্যমন্ত্রী। বিধানসভায় শোরগোলের মধ্যে অসুস্থ বিজেপি বিধায়করা। শঙ্কর ঘোষকে সাসপেন্ড, বের করতে ডাকা হয় মার্শাল। ধাক্কাধাক্কিতে অসুস্থ শঙ্কর ঘোষ, হাসপাতালে নিয়ে যেতে হয় তাকে। চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ অসুস্থ। নজর রাখবো এর পরবর্তী খবরের দিকে। রক্ষী নিয়ে কেন বিধানসভায় মুখ্যমন্ত্রী সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে যাচ্ছেন বিরোধী দলনেতা। বিচারপতি অমৃতা সিনহার ইজলাসে মামলা করবেন জানিয়েছেন শুভেন্দু। এবারে নজর রাখবো 4 নম্বর ব্রেকিং এর দিকে। সুপ্রিম কোর্টে ফের ভর্ৎসিত এসএসসি এবং রাজ্য সরকার। দাগিরা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবেন না। রায় বুঝতে কি সমস্যা হচ্ছে? কড়া পর্যবেক্ষণ বিচারপতির। পরীক্ষায় বসতে চেয়ে দাগিদের 2টি মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। এসএসসি ও রাজ্যের ভূমিকায় ফের সমালোচনা। 5 নম্বর ব্রেকিং নিউজের দিকে নজর থাকবে আমাদের। দেশ জুড়ে এসআইআর চালুর তোড়জোড়। সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দিল্লিতে তলব। 10ই সেপ্টেম্বর দিল্লি নির্বাচন সদনের ডাক। কমিশন সূত্রের খবর, এসআইআর এর প্রস্তুতি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে। এর পরবর্তী ব্রেকিং নিউজ। কলকাতার পুলিশ কমিশনারকে তলব জাতীয় মহিলা কমিশনে। নবান্ন অভিযানে তিলোত্তমার মায়ের ওপর হামলার ঘটনায় ডাক পড়ল। 10ই সেপ্টেম্বর ভার্চুয়াল শুনানিতে সিপিকে হাজিরার নোটিশ। নজর রাখবো 7 নম্বর ব্রেকিং নিউজের দিকে। জমি বিবাদে রণক্ষেত্র মালদার চাঁচলের কনুয়া গ্রাম। 8 শতক জমি নিয়ে 2 পরিবারের লাঠালাঠি। 2 পরিবারের বিবাদ বদলে গেল তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে। জখম দুপক্ষের 10 জন, কয়েকজনের আঘাত গুরুতর। পরবর্তী ব্রেকিং নিউজ। বেটিং অ্যাপ মামলায় ইডির স্ক্যানারে প্রাক্তন 2 ক্রিকেটার। শিখর ধাওয়ানকে ইডির তলব। এর আগে প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। বেটিং অ্যাপের বিজ্ঞাপনে দেখা গেছে শিখর সহ বহু ক্রিকেটারকে। পরবর্তী ব্রেকিং নিউজ। ভারতকে ফের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। বললেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না হলে বড় সমস্যার মুখে পড়বে দিল্লি। নিষেধাজ্ঞার 2য়, 3য় দফা এখনো বাকি, হুমকি ট্রাম্পের। নজর রাখবো 10 নম্বর ব্রেকিং নিউজের দিকে। ট্রাম্পের পরিকল্পনায় জল ঢাললেন পুতিন। তার স্পষ্ট বার্তা, ইউক্রেন নিয়ে কোনো মধ্যস্থতার প্রয়োজন নেই। প্রয়োজনে জেলেনস্কি মস্কোয় আসুন, ইউক্রেন নিয়ে আলোচনা করা যাবে বলছেন রুশ প্রেসিডেন্ট। I warn you, শঙ্কর বাবু, প্লিজ, I warn you. কাউকে বলতে দেবে না। ওরা যখন বলবে আগে শান্ত হোক। মীর গোস্বামীকে মার্শাল দিয়ে বললো ওকে বার করে দিই। জোর করে বার করে দিল। 100 বার সাসপেন্ড। না কিছু করবেন না। সব কটা হারবে, সব কটা হারবে। বাই স্পিকার বিমান ব্যানার্জি, ইনস্টিগেটেড বাই চিফ মমতা ব্যানার্জি, এ গ্রেট চিফ অফ বেঙ্গল। দেখলেন, শুনলেন, যুদ্ধং দেহি রাজনীতি, যেন যুদ্ধ লেগে গিয়েছে। আর সেই যুদ্ধে নাচে তুলকালাম বিধানসভার অধিবেশন। বাঙালি হেনস্থা ইস্যুতে অধিবেশন ডাকা হয়েছিল, আর সেই অধিবেশনেই মঙ্গলবার সাসপেন্ড হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাইরে তখন ভিতরে বিজেপি বিধায়কদের চোর চোর স্লোগানের ঝাঁজ, উত্তপ্ত পরিস্থিতি, আর তাতে অধিবেশনের উত্তাপ অনেকাংশেই বেড়ে যায়। বারবার
মুখ্যমন্ত্রীর বক্তৃতা থামলো, স্লোগানে পাল্টা স্লোগান চলল। তারপর কি হলো? বিধানসভায় বেনজির সংঘাতে জড়িয়ে পড়ল তৃণমূল এবং বিজেপি। দফায় দফায় উত্তাল হলো বিধানসভা। 2 ঘন্টায় 5 জন এমএলএ সাসপেন্ড হলেন। কাদের কাদের সাসপেন্ড করা হলো? বিজেপির শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা এবং বঙ্কিম ঘোষ। 2 ঘন্টায় সাসপেন্ড করা হলো বিজেপির এই 5 জন বিধায়ককে। কথায় আছে মর্নিং শোজ দ্য ডে। দেখুন, অধিবেশন উত্তপ্ত যে হবে সেটার আঁচ সকালেই কিন্তু পাওয়া গিয়েছিল। খালা মমতা একা বলবে, বিরোধী দলনেতাকে বাইরে রাখবে। আজকে আমার সাথীরা ওকে বুঝিয়ে দেবে, আমাদের এমএলএরা ভিতরে ঢুকবে, ওকে বুঝিয়ে দেবে বিজেপিতে একটা শুভেন্দু নেই, 65টা শুভেন্দু আছে। মঙ্গলবারই বিধানসভার অধিবেশনে সাসপেন্ড বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের অধিবেশন যে উত্তাপ ছড়াবে সেটা সকালেই বুঝিয়ে দেন শুভেন্দু অধিকারী। এদিন 1:20 অধিবেশন কক্ষে আসেন মুখ্যমন্ত্রী। শুরুটা হয় তারপরে। হাউসে সবাই ছিলাম, ঠিক আছে, আমি দেখেছিলাম, আমি সবার নাম ডেকেছি, যারা ছিল তাদের। এদিন বিজেপির পক্ষ থেকে বক্তা ছিলেন অরূপ দাস ও অগ্নিমিত্রা পাল, কিন্তু 1:18 আগে তারা উপস্থিত ছিলেন না। আমি বলছি, ওরা যেহেতু বলছে 5 নম্বরে ওদের লিস্টে আগে নাম ছিল, ওদের একজন বলুক, আমি একটু ঘুরে আসছি। মুখ্যমন্ত্রীর অনুরোধে অগ্নিমিত্রা পালকে বলতে দেন স্পিকার। আমি আপনাকে 15 মিনিট সময় দিলাম। আই এম অ্যালটিং 15 মিনিটস টাইম ফর ইউ। অগ্নিমিত্রা পালের বক্তব্যের শেষ দিকে আবার অধিবেশন কক্ষে আসেন মুখ্যমন্ত্রী। চিরকালই এদের কাজ হচ্ছে কনস্ট্রাকটিভ কিছু না বলা, অলওয়েজ ডিস্ট্রাকটিভ বলা। কিন্তু এটা করার সমীচীন হচ্ছে না। বিধানসভার মর্যাদা নষ্ট করবেন না, প্লিজ আপনারা বসুন, আমি অনুরোধ করছি। শঙ্করবাবু, আমি আই রিকোয়েস্ট ইউ। ততক্ষণে স্লোগানে স্লোগানে উত্তপ্ত অধিবেশন। বিরোধী দলনেতাকে সাসপেন্ড করার প্রতিবাদ। ঘড়িতে দুপুর 1:50। শঙ্কর ঘোষকে সাসপেন্ড করলেন স্পিকার। দুপুর 1:52। মার্শাল ডেকে বের করা হলো শঙ্কর ঘোষকে। দুপুর 1:55। শঙ্করকে বের করার সময় তুমুল ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন শঙ্কর। বাইরে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, আর ভিতরে না না, ছেঁচড়া দিয়ে তো তরকারি হয়, সে তরকারি তো তোমরা খাও, তরকারিকে কেন অপমান করবে? ছেঁচড়া কথাটাকে আমরা ভালোবাসি। স্যার, এবার কিন্তু ওরা যখন বলবে, আমি বলে যাচ্ছি, আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না। ওরা যখন বলবে আগে শান্ত হোক। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত অধিবেশন। দুপুর 2:03। তৃণমূল বিধায়কদের সামলাতে ওয়েলে মমতা। বেনজির সংঘাত চলছে তারপরে। দুপুর 2:14। অগ্নিমিত্রা পালকে সাসপেন্ড স্পিকারের। 100 বার সাসপেন্ড হবে। সেনাবাহিনীর পাশে সম্মানীয় বিরোধী দলনেতা দাঁড়িয়েছেন। আমরা পশ্চিমবঙ্গের মানুষ সেনাবাহিনীর পাশে আছে। সেনাবাহিনীর পাশে দাঁড়ানো মানে ভারত মায়ের পাশে দাঁড়ানো। ইন এক্সারসাইজ অফ মাই পাওয়ার কনফার্ড আন্ডার রুল 348 আমি মিহির গোস্বামীকে সাসপেন্ড করছি। দুপুর 3:04। সাসপেন্ড বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। মিহির গোস্বামীকে মার্শাল দিয়ে বলবো ওকে বার করে দিন। ঘড়িতে তখন 3:08। সাসপেন্ড করা হয় অশোক দিন্দাকে। পরপর সাসপেন্ড 4 বিজেপি বিধায়ক। আর তারপর আবারও দুপুর 3:11। বঙ্কিম ঘোষকে সাসপেন্ড করেন স্পিকার। একের পর এক সাসপেন্ড। 2 ঘন্টায় সাসপেন্ড বিজেপির 5 বিধায়ক। বিজেপির 64 জন এমএলএ বুঝিয়ে দিয়েছে আমরা সবাই এলোপি। বিজেপি মানে আমরা। বিজেপি প্রাইভেট লিমিটেড পার্টি নয়, ব্যক্তি নির্ভর দল নয়। হ্যাটস অফ টু মাই টিম, বিজেপি লেজিসলেচার টিম। মোদিজির সৈনিকদেরকে আমি স্যালুট করি। দেখলেন পরপর সাসপেন্ড 5 বিজেপি
বিধায়ক। অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষও অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদের হাসপাতালে ভর্তি করতে হয়। অধিবেশন কক্ষের এই উত্তাপের আঁচ কিন্তু বাইরেও এসে পড়ে। জোর করে করে দিল। আমি অনুরোধ করেছি, দুটো স্ট্যান্ড বসানো আছে, আপনি এইভাবে করবেন না স্যার। জোর করে তুলে ফেলে দিল 10-12 জনকে এখানে। স্বৈরাচারী সরকার চলছে এখানে। শঙ্কর ঘোষকে অলরেডি অ্যাডমিট করা হয়েছে জেএন রায়তে, ডিলাক্স ওয়ানে। আর বঙ্কিম ঘোষের যেহেতু 1 বছর আগে হাতে অপারেশন হয়েছিল, স্টেন বসেছে দুটো, আমরা ওনার বুকে পেন হচ্ছে, ওনাকে আমরা ট্রিটমেন্টের জন্য হসপিটাল পাঠাচ্ছি। এমন কোনো ঘটনা ঘটেনি যার জন্য হাসপাতালে ভর্তি হতে হবে। অন্যভাবে নিজে নিজে কি অসুস্থ হয়ে গেলে আলাদা কথা, এইখানে কোনো কিছু হয়নি। আর এই হাসপাতালে ভর্তি হয়ে সহানুভূতি করানো যায় না। জগৎ প্রকাশ নাড্ডাজি, বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট, ফোন করে শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ সকলের স্বাস্থ্যের খবর নিয়েছে, বলেছে লড়তে রাহো। ওনারা আজকে যেটা করেছেন সেটা অসভ্যতা। কি যেন বললেন, নাড্ডা না কি কে ভদ্রলোক ফোন করেছিলেন, এগুলো সব অল ইন্ডিয়া একটু করার জন্য, তাতে বাংলায় ভিজবে না। And the security personnel, all are Gunda, TMC cadre. 2 MLAs have been suspended. Brutally attacked and physically assaulted. আমাদের কেউ থাকলে আমি স্পিকারকে রিকোয়েস্ট করব সাসপেন্ড করতে। যাও চেয়ারে যাও, BD7 পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে না, নয় না জায়গায় যাও। আমি কিন্তু নাম নিয়ে এবার বলবো, আমরা ওয়েলেতেও নামিনি। টিএমসি হারমাদ এমএলএরা তারা ওয়েলেতে নেমে এসে বিজেপির বিধায়কদেরকে থ্রেট দিচ্ছে। তাদের সবাইকে সাসপেন্ড করুন। এই হুমায়ুন, তুমি বসবে, উইল সিট। বেশি টাকা, যেখানে আমি বলছি বসতে বসো, আমি একাই 100, আমার কারো সাপোর্ট চাই না। এটা মানুষের গলা, মাথায় রেখো মানুষের ভয়েস। Distraction by Speaker Biman Banerjee, instigated by thief Mamata Banerjee, a great thief of Bengal. দেখলেন, শুনলেন, বেনজির সংঘাত বললে কি কম বলা হবে? বাঙালি হেনস্থা ইস্যুতে অধিবেশন ছিল, কিন্তু ভাষা থেকে স্লোগান, আর স্লোগান থেকে সাসপেনশন, আর সব ছাপিয়ে কি উঠে আসলো সংঘাত। তৃণমূল বিজেপি, তৃণমূল বনাম বিজেপি। মাননীয় অধ্যক্ষের কথা শুনুন, আমাদের কথা শুনবার প্রয়োজন নেই। মাননীয় অধ্যক্ষ যে কথা বলেন আমরা সেটা শুনে চলি। এই যে কাগজ ছুটছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্রেটিক। নিজে 2004 সালে সেই সময় আপনি স্পিকারকে লক্ষ্য করে কাগজ ছুঁড়েছিলেন লোকসভার ভিতরে দাঁড়িয়ে। আমি যদি বাংলা ভাষায় কথা বলি, মানুষ যদি আমারটা জানতে পারে, তাহলে এদের মুখোশ খুলে যাবে। এরা দুর্নীতিবাজ, এরা গদি চোর। শুধু তাই নয়, ওটা যদি ভুলে গিয়ে থাকেন, টাটকা কিছুদিন আগে আপনার যারা সাংসদ, মাননীয় গৃহমন্ত্রীর মুখের দিকে পর্যন্ত কাগজ ছুঁড়ে মেরেছেন। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির বিধায়কদেরকে জ্ঞান দিচ্ছেন। সবচেয়ে বড় ডাকাতদের দল, সবচেয়ে বড় দুর্নীতিবাজীদের দল, সবচেয়ে বড় ভোট চোরদের দল, বাঙালির ওপর অত্যাচারী করা দল। সবই যদি উনি জানলেন, তাহলে জেনে বুঝে, যদিও বলেছিলেন মমতার সবচাইতে বড় অপরাধ ও জেনে বুঝে পশ্চিমবাংলায় খাল কেটে কুমির আনার মতন করে বিজেপিকে নিয়ে এসেছে। বাংলা বিরোধীরা বাংলা ভাষা নিয়ে আলোচনা চায় না, এরা বাংলা ভাষার উপর অত্যাচার করে, অ্যান্টি বেঙ্গলি। এপাং অপাং সপাং ঝাপাং বাংলা ভাষার শব্দই না। বাংলা ভাষাকে কলুষিত করার জন্য বিজেপির সঙ্গে সঙ্গে মমতাও সমানভাবে দায়ী। কি ধরনের বিধানসভা চলছে এটা? আর গোটাটাকে কি ক্লাব ঘর বানিয়ে ছাড়বেন নাকি? পশ্চিমবঙ্গ বিধানসভাকে যদি আপনি ভাবেন যে আমি ক্লাব ঘর বানিয়ে ছাড়বো,
তাহলে বাঙালির এর থেকে বড় দুর্দিন আর কিছু হতে পারে না। আর নেই দরকার আপনারা বলার কেউ নেই, ওটা মানুষ আপনাদের বলবে। আর নেই দরকার কেন্দ্রে বিজেপি সরকার, আর নেই দরকার মোদীর সরকার, আর নেই দরকার গুন্ডাদের সরকার, আর নেই দরকার অমিত শাহ সরকার। চোর চোর বিজেপি চোর। চোর স্লোগানে উত্তপ্ত অধিবেশন, নজিরবিহীন বিরোধিতার মুখোমুখি হতে হলো আজ মুখ্যমন্ত্রীকে। নজিরবিহীন 2, 3, 4 বিজেপি সবচেয়ে বড় চোর, আজকে চোরদের সর্দার। আর গদি ছোড় মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছে, গ্রেট বড় চোর, গোটা ভারতবর্ষ জানে। নিজে স্বীকার করেছে 1806 জনকে চাকরি দিয়েছে অবৈধ। 1, 2, 3, 4 তৃণমূলের নেতারা চোর, বিজেপিরও নেতারা চোর। 1, 2, 3, 4 আগামী দিন হবে গোল গোল খাবে গোল। ভাষার নামে এখানে আইপ্যাকের বুদ্ধিতে গোল করে দিয়ে চলে যাব। আমরা মমতা ব্যানার্জিকে 10 গোল খাইয়ে ঘোল খাইয়ে আজকে তাকে বাড়ি পাঠিয়েছি। মানুষের গোল একজনও জিততে পারবে না। বাংলাকে অপমান করে, বাংলাকে অসম্মান করে, বাংলা ভাষাকে অপমান করে, বাংলাকে অত্যাচার করে। তার 14 বছর 5 মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি। বিজেপি তার 65 জন এমএলএ টিম আজকে এলওপি বাইরে থাকলেও 64 জন এলওপির ভূমিকা নিয়েছে। হ্যাটস অফ টু টিম বিজেপি। একদিনও মনে রাখবে কোন মানুষ আগামী দিন আপনাদের ভোট দেবে না। চাকরি চোর মমতা, জেনে গেছে জনতা। ইস্যু ছিল কি? বাঙালি হেনস্থা। আর বাঙালি হেনস্থা ইস্যুতে তুলকালাম পরিস্থিতি। চোর স্লোগানের পাল্টা চোর স্লোগান। এ সংঘাত সত্যি নজিরবিহীন। চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর। সবাই স্লোগান দাও, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর। চাকরি চোর মমতা, জেনে গেছে জনতা। চাকরি চোর মমতা, জেনে গেছে জনতা। জেলে যাবে মমতা। চাকরি চোর মমতা, জেলে যাবে মমতা। চাকরি চোর মমতা, জেলে যাবে মমতা। মোদি সবচেয়ে বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, অমিত শাহ বড় চোর। মাননীয় মুখ্যমন্ত্রীর যে আচরণ আমরা দেখেছি, একজন প্রধানমন্ত্রীকে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন মোদি চোর। সুকান্তবাবু তখন ছিলেন না। 2014 সালের আগে ইউপিএর প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে বিজেপি সাংসদরা দিনের পর দিন সংসদের উভয় কক্ষে কি কি ভাষা বলেছে সেগুলো দয়া করে একটু শুনে নেবেন। এটা সাংবিধানিক ভাষা? আচ্ছা, স্পিকারকে তো বলতে শুনলাম না যে এটা সাংবিধানিক ভাষার মধ্যে পড়ে না, এটাকে স্ট্রাইক আউট করে দেয়া হোক। মোদি চোর আর বলবেন না, লোকে মোদি চোর শুনছে, মোদি চোর শুনছে, মোদিকে চোর বলবেন না প্লিজ। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, মোদি চোর আর বলবেন না। অনেকবার মোদি চোর বলেছেন, মোদি চোর আপনাদের মুখে বলা শোভা পায় না। আমরা তাকে প্রাইম মিনিস্টার হিসাবে সম্মান দিই, তাই মোদি চোর বলি না। বিধানসভায় যে মুখ্যমন্ত্রী বক্তৃতা দিতে গিয়ে স্লোগান দেওয়া শুরু করলেন, যেন ওটা গড়ের মাঠ। রাস্তায় যেরকম স্লোগান হয়, মুখ্যমন্ত্রী সেরকম স্লোগান দিলেন। আর নেই দরকার বিজেপির সরকার, যেমন লোকে স্লোগান দেয় আর নেই দরকার তৃণমূলের সরকার, ওই রকমই। মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, বিজেপি চোর, মমতা চোর, মমতা চোর, মমতা চোর, মোদি চোর, মোদি চোর। এই মোদি চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল, আপনারা জানেন। আমি মোদি কমিউনিটির লোকেদেরকে বলবো, মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে। বিজেপির বিরুদ্ধে আমরা মমতা চোর বলে বলেছে, এইটাই বিজেপির বিরুদ্ধে। কালকে মন্দারমণি, আমাদের দীঘা টিঘা সব থানায় আমি নিজে ডায়েরি করব।
যাই হোক, নেতারা যাই করুন, জনতা এখন জিএসটি নিয়েই মাথা ঘামাতে ব্যস্ত। একটা জিনিস আপনারাও মানবেন নিশ্চয়ই, এই জিএসটি বিষয়টা অনেকের কাছে ওই জুজুর মতো, বিশাল একটা ভয়ের ব্যাপার অনেকের কাছে। এইসব করটর এমনিতেই একটা জটিল বিষয়, নানাবিধ অঙ্ক থাকে, নানাবিধ ইকুয়েশনস থাকে, তার উপর যবে থেকে এই জিএসটি নামক বিষয়টা চালু হয়েছে, একের পর এক ধাক্কায় মাথায় জনতা জনার্দনের যে বাজ পড়েছে, কথা ফোটকাটার নতুন করে কি বলবে। সেটাই এবার এই পুজোর মরশুমে, মানে এই ফেস্টিভ টাইমে অনেকটা কিন্তু ওই উল্টে পাল্টে গেল, স্বস্তির দিকটা অনেকটা আসলো। কারণ দেশে জিএসটির একটা বড়সড় বদল আনা হয়েছে আগামী 22শে সেপ্টেম্বর, এবং ঘটনাচক্রে সেই দিন নবরাত্রির প্রথম দিন, আর সেই দিন থেকে জিএসটির এই নতুন যে স্ল্যাব, সেই স্ল্যাব লাগু হয়ে যাবে। जीएसटी और भी ज्यादा सिंपल हो गया है, सरल हो गया है। नवरात्रि से ही देश के करोड़ों परिवार की जो जरूरतें हैं वो और अधिक सस्ती शुरू हो जाएगी। इस बार धनतेरस की रौनक भी और ज्यादा रहेगी, क्योंकि दर्जनों चीजों पर टैक्स अब बहुत ही कम हो गया है। আর এর মধ্যে যে জিনিসটা নিয়ে এখন সবচেয়ে বেশি হইচই, সেটা হচ্ছে জীবন বীমা এবং ব্যক্তিগত স্বাস্থ্য বীমা। তার কারণ স্বাস্থ্যই সম্পদ কথায় বলে, ফলে এক্ষেত্রে সবচেয়ে বেশি নজর থাকাটা স্বাভাবিক। তার কারণ হচ্ছে এই নয়া ব্যবস্থায় জীবন বীমা এবং ব্যক্তিগত স্বাস্থ্য বীমার ওপর থেকে জিএসটি পুরোপুরি তুলে নিল কেন্দ্র, মানে পুরোপুরি মকুব যাকে বলে, কোনো কর বসবে না। 18% পরিবর্তে জিএসটি একেবারে জিরো, শূন্যতে নেমে এসেছে, বিগ ফ্যাট জিরো। জানা গিয়েছে নতুন কর ব্যবস্থায় 33টি জীবনদায়ী ওষুধ, যার মধ্যে একাধিক ক্যান্সারের ওষুধ রয়েছে, তারও দাম কমবে। লাইফ ইন্স্যুরেন্স এগুলোর থেকে একদম উঠে যাওয়াতে আমি নিজে একজন ডক্টর, আমি খুব হ্যাপি, খুব ভালো লাগছে শুনে। জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। এটা লোকের দরকার জিনিস, এটাতে কেন মানে 18% ট্যাক্স ছিল, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। টাকা পয়সার জন্য ট্রিটমেন্ট হচ্ছে না, এটা তো খুব কষ্টদায়ক না সবার জন্য, তো সেটাতে বিশেষভাবে আমি তো খুবই খুশি। অনেস্টলি যদি এটা ইমপ্লিমেন্ট করা হয় তাহলে ডেফিনেটলি কমন ম্যানগুলো ডেফিনেটলি একটা বেনিফিট পাবে। আমি নিজে একজন ক্যান্সার পেশেন্ট, সুতরাং এই যে মেডিসিনস প্লাস ইন্স্যুরেন্স, মেডিক্লেম ইন্স্যুরেন্স যেগুলো, এটার মধ্যে যদি কোনো অ্যাডভান্টেজ দেওয়া হয় সেটা অলওয়েজ ওয়েলকাম। ইন্স্যুরেন্স তো, হেলথ ইন্স্যুরেন্স তো ভেরি এসেনশিয়াল ছিল, মানে খুবই দরকার ছিল, যেটা মানে করে দিয়ে মানে অনেক 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 সুবিধা হবে। সাধারণ মানুষ খুশি, তারা এখন অপেক্ষায় এটা কবে থেকে চালু হবে, মানে ওই যেটাকে আমরা বাস্তবায়ন বলি, কবে থেকে ফিল করা যাবে এই যারা আর কি এই সুযোগগুলো পাবেন, কবে থেকে তারা এর সুফল পাবেন, সেই অপেক্ষা। কিন্তু তা নয়, কতটা পাবেন এখন সে প্রশ্নটা সব থেকে বড়। শুধু স্বাস্থ্যক্ষেত্র নয়, রোজকার বহু জিনিসের করই কমতে চলেছে, দামের ক্ষেত্রেও একটা বড়সড় সুরাহা মিলবে এ প্রত্যাশাও রয়েছে। কিন্তু কবে থেকে, 22 তারিখ থেকে, সেই অপেক্ষা এখন প্রত্যেকের মধ্যে। যেমন ধরুন মাখন, ঘি, তেল, চিজ এবং দুগ্ধজাত যাবতীয় পণ্যের উপর 12% থেকে জিএসটি কমিয়ে 5% করা হয়েছে। তারপর ধরুন সসেজ বা সংরক্ষিত বা ওই রান্না করা মাংস যেগুলো হয়, মাছ, চিনি, পাস্তা, নুডলস, বিভিন্ন সবজির দাম কমছে। অন্যদিকে শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশের ক্ষেত্রেও হার এক থাকছে, মানে 5%, 5%। মধু, মিচড়ি, চকলেট বা ধরুন কর্নফ্লেক্স, কেক, পেস্ট্রি এর ওপরেও এরপর 5% জিএসটি বসবে। পাশাপাশি এটাও জানিয়ে রাখি যে দুধ, ছানা, পনির বা ধরুন রুটি, পাউরুটির ওপর 5% জিএসটি ছিল, সেটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে যে তালিকায় কোন কোন বিষয়ের জিনিসের দাম কমছে। মাত্র কয়েকটা জিনিসের কথা আপনাদের এখনো পর্যন্ত আমি বললাম রিগার্ডিং জিএসটি, যেটা এই নতুন স্ল্যাবটা আগামী 22শে সেপ্টেম্বর থেকে লাগু হচ্ছে। এখনো পর্যন্ত যা যা খবর, তাতে ইন এ নাটশেল যদি আমি বলি, তাহলে কম করে 175 নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে এই নতুন জিএসটি ব্যবস্থায়। ফলে 22শে সেপ্টেম্বরের এখন অপেক্ষা। তবে ঘোষণা পর্ব মিটতে না মিটতে এই কৃতিত্ব আর সাফল্য ঢাকঢোল পেটানো শুরু হয়ে গিয়েছে। আর এ বাংলায় তো কথাই নেই, তার কারণ দুয়ারে করা নাড়ছে নির্বাচন, না হলেও হয়তো একই ঘটনা ঘটতো। মানে সাফল্য অন্যের ব্যর্থতা, মানে সাফল্য কার, কৃতিত্ব কার, এইটা নিয়ে একটা কাড়াকাড়ির পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে। আসুন পরপর কিছু বক্তব্য আপনাদের শোনাই, তাহলে বিষয়টা বুঝবেন কেন বললাম। নরেন্দ্র মোদীজি গোটা দেশের মানুষকে
তিনি নিত্য প্রয়োজনীয় জিনিস স্বাস্থ্য বীমা তাকে জিএসটি মুক্ত করেছে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমরা পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ। আমরা বলেছিলাম হেলথ ইন্স্যুরেন্স থেকে, লাইফ ইন্স্যুরেন্স, বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্স থেকে এবং ইন্স্যুরেন্স ক্লেম থেকে স্বাস্থ্যকে বাদ দেওয়া উচিত, টাকাটা কনসিডার করা উচিত। এটা আমরা ফার্স্ট লিখেছিলাম। আই এম প্রাউড অফ মাই পার্টি যে আমাদেরটা আজকে সবাই মানতে বাধ্য হয়েছে। ইট ওয়াজ এ অ্যান্টি পিপলস ডিসিশন। তোমরা করেছিলে, আমরা কেটে দিয়েছি। ব্যাস, আর যায় কোথায়? যথারীতি ওই যে কিছুক্ষণ আগে বললাম, কৃতিত্ব নিয়ে কাড়াকাড়ি পড়ে গিয়েছে। এক জিনিস আমরা ওরা, এই আমরা ওরা লব্জ বোধহয় রাজ্য থেকে যাওয়ার নয়। তৃণমূল সাফ বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই অবশেষে জীবন এবং স্বাস্থ্য বিমায় মকুব হলো জিএসটি। তাদের কোটানকোট চাপে মাথা নত করে এই সিদ্ধান্ত বলে তৃণমূল দাবি করছে। দলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলা হয়েছে যে প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই জনবিরোধী বিষয়টি নিয়ে সতর্ক করেছিলেন, সোচ্চার ছিলেন, তার ফল মিলল। ফলে তারা এই গোটা বিষয়টার ক্ষীর কিছুটা তাদের দিকে টানতে চাইছেন। অর্থাৎ তারা বলতে চাইছেন যে যা হয়েছে সেটা পুরোটাই তৃণমূলের চাপে। আর এটাই রাজ্যের শাসক দল একেবারে খোলসা করে বলছে। গত বছর অগাস্ট মাসে জীবন বীমা এবং স্বাস্থ্য বিমায় কর প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। আর এতে অবশ্য সত্যি কোনো ভুল নেই, চিঠি লিখেছিলেন। দলের বক্তব্য যে একটা নয় একাধিকবার তিনি চিঠি দিয়েছেন এবং সেই সূত্র ধরেই এখন তৃণমূল এটা প্রমাণ করতে চাইছে যে কঠিন লড়াই করে তারাই কেন্দ্রকে ঝুঁকতে বাধ্য করেছে এবং এই জয়, এটাকে তারা জয় বলে মানছেন বা মনে করছেন। এই জয় তারা ছিনিয়ে আনতে পেরেছেন, যা এক বাক্যে পদ্ম শিবির উড়িয়ে দিয়েছে। কেন্দ্রে আলোচনাতে আপনি বুঝতে পেরেছিলেন জিএসটি কাউন্সিলে যে আগামী দিনে এটা হতে চলেছে, সেই জন্য আপনি চিঠিটা দিয়েছেন। মোদিজি একটা ভালো কাজ করেছে, এইটুকু দরার হৃদয় নেই আপনার যে তৃণমূলের, যে তারা ধন্যবাদ জানাবে কেন্দ্র সরকারকে। লড়াইটা এখানেই থেমে নেই, প্রতি পদে পদে লড়াই। মানুষজন বুঝতে ব্যস্ত কোন জিনিসে কত দাম কমতে পারে, আর নেতারা ব্যস্ত কতভাবে বাক যুদ্ধে জড়ানো যায়। শুধু বাংলার নেতারা নয়, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীরা পর্যন্ত ওই হিন্দিতে বলে তু তু ম্যামে সেটা করতে ব্যস্ত। ये ममता बनर्जी, ये राहुल गांधी के फाइनेंस मिनिस्टर ने विरोध किया कि जीएसटी नहीं कमना चाहिए। গিরিরাজ সিং যদি গিরিতে বসে থাকেন আর গিরিতে বসে বসে নানা রকম কথা বলেন, সেটা তো গ্রহণযোগ্য হবে না। এই দেশের কেন বিশ্বের মানুষ জানে। তিনি বারবার বলেছেন যে এই ধরনের লাইফ ইন্স্যুরেন্স অথবা হেলথ ইন্স্যুরেন্স এইগুলোর ওপর কর চাপিয়ে বেশি করে এটা মানুষের পক্ষে বোঝা হয়ে যায়। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH